ফেসবুকে করা একটা সামান্য মজা অকালে কেড়ে নিয়েছিল তিনটে প্রাণ। এই সত্য ঘটনাটি ঘটেছিল কেরালায় 2021 সালে। যারা এই মজা করেছিল তারাও হয়তো ভাবতে পারেনি সামান্য একটা মজার পরিণতি এত ভয়াবহ হতে পারে। এই অবিশ্বাস্য ঘটনাটা আপনাকে একবার হলেও ভাবাবে, সামান্য একটা মজা কিভাবে কেড়ে নিয়েছিল তিনটে প্রাণ। সম্পূর্ণ ঘটনাটাই আপনাকে শোনাবো। তার আগে ছোট্ট একটা অনুরোধ, আমাদের এই কাজ যদি আপনাদের পছন্দ হয় এবং এমনই আরও ঘটনা শুনতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। ও আরেকটা কথা, সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না, এটা সম্পূর্ণ ফ্রি। নমস্কার, আমি অনুপ আর আপনারা শুনছেন অপরাধ ডায়েরি। ঘটনাটি কেরলের কোল্লাম জেলার কাল্লু ওয়াতুক্কল গ্রামের বাসিন্দা বিষ্ণুর পরিবারে। বিষ্ণু ক্লাস 10 পর্যন্ত পড়াশুনো করে, তারপর সে একটা কোর্স করে, এরপর সে ছোটোখাটো কাজ করতে শুরু করে। বিষ্ণুর বয়স যখন 21 বছর তখন রেশমার সঙ্গে তার আলাপ হয়। সেই সময় রেশমা 10ম শ্রেণীর ছাত্রী ছিল। রেশমা বিষ্ণুর বড় ভাই রঞ্জিতের স্ত্রী আরিয়া ও বিষ্ণুরই ভাগ্নি গ্রীষ্মার বন্ধু ছিল। এরা তিনজন একই স্কুলে পড়াশোনা করছিল এবং সমবয়সী ছিল। যেহেতু ওরা তিনজন বন্ধু ছিল তাই রেশমা মাঝে মধ্যে ওদের সঙ্গে দেখা করতে বিষ্ণুদের বাড়িতে আসত। এরকমই যেতে আসতে বিষ্ণুর সঙ্গে তার আলাপ হয়, তারপর প্রেম ভালোবাসা হয়। 2017 সালে বিষ্ণু ও রেশমা বিয়ে করে। 3 বান্ধবীর বন্ধুত্ব আরও গভীর হয়। বিয়ের পর বিষ্ণু ও রেশমার জীবন খুব আনন্দে কাটতে থাকে। বেশ কিছুদিন পর রেশমা এক কন্যা সন্তানের জন্ম দেয়। ছোট্ট মেয়েকে নিয়ে খুশিতে আনন্দে তাদের দিন কাটছিল। মেয়েটি একটু বড় হলে রেশমা বিষ্ণুর কাছে আবদার করে একটা অ্যান্ড্রয়েড ফোনের জন্য। বিষ্ণু কিছুদিন পর তা কিনেও দেয় রেশমাকে। নতুন ফোন পেয়ে সে ধীরে ধীরে ফোনে আসক্ত হয়ে পড়ে। সংসারের কাজে রেশমার মনোযোগ কমে যায়। বাচ্চাটাকেও ঠিকমতো দেখাশোনা করে না। দিনের বেশিরভাগ সময়টা সে ফোনেই ব্যস্ত থাকে। রেশমার এই পরিবর্তন বিষ্ণুর ভালো লাগে না। সে বোঝায় এরকমটা না করতে, কিন্তু রেশমা কোনো কথাই কানে তোলে না। বিষ্ণু যত বোঝায়, বারণ করে, ফোন কম দেখতে বলে, রেশমা ততই রেগে যায়। এই অ্যান্ড্রয়েড ফোন নিয়েই বিষ্ণু ও রেশমার মধ্যে অশান্তি, রাগারাগি, ঝগড়া শুরু হয় এবং ক্রমে তা বাড়তেই থাকে। দুজনের মধ্যে মানসিক দূরত্ব তৈরি হয়। এভাবে প্রায় 1টা বছর কেটে যায়। রেশমার ফোনের প্রতি আসক্তি কমা তো অনেক দূরের কথা, বরং দিন দিন তা বেড়েই চলে। ফোন তার নেশায় পরিণত হয়। এভাবে সময় এগোতে থাকে। চলে আসে 2020। একদিন বিষ্ণুর এক বন্ধু বিষ্ণুকে ফোন করে বলে, তোর বউকে আমি ওয়ারকালাতে একটু আগে দেখেছি। ওয়ারকালা বিষ্ণুর বাড়ি থেকে প্রায় 15 কিলোমিটার দূরের একটা সি বিচ। বন্ধুর ফোন পেয়ে বিষ্ণু বেশ অবাক হয়, কারণ রেশমা তাকে না জানিয়ে এর আগে কখনো কোথাও এভাবে যায়নি। রেশমাকে সে ফোন করে, জানতে চায় সে এখন কোথায় আছে। রেশমা বলে মেয়ে খুব বায়না করছিল, তাই মেয়েকে নিয়ে সে ঘুরতে বেরিয়েছে। না বলে ঘুরতে যাওয়ার জন্য বিষ্ণু রেশমাকে বকাবকি করে। তারপর রেশমাকে আনতে নিজের বাইক নিয়ে সে পারাবারে যায়। ওয়ারকালা থেকে বাসে চেপে ওখানেই নামার কথা রেশমার। স্ত্রী ও কন্যাকে নিয়ে বাইকে চেপে বিষ্ণু বাড়ি ফেরে। 2020 সালেই করোনার জন্য লকডাউন হয়। বিষ্ণুর কাজের অনেক ক্ষতি হয়। সে আর সেভাবে কাজ পায় না। সংসারে অর্থকষ্ট দেখা দেয়। অর্থাভাবে বাধ্য হয়ে বিষ্ণুকে তার নিজস্ব বাড়ি বিক্রি করে দিতে হয়। বাড়ি বিক্রি করার পর বিষ্ণু রেশমাকে নিয়ে রেশমাদের বাড়ি অর্থাৎ বিষ্ণুর শ্বশুর বাড়ি থাকতে চলে যায়। রেশমাদের বাড়ি ছিল পারাওয়ারের কাছে ওজাইকটুতে। রেশমার বাবা সুদর্শন পিল্লাই একজন কাঠের মিস্ত্রি ছিলেন। কাঠ দিয়ে বিভিন্ন আসবাবপত্র বানানোই ছিল তার কাজ। বিষ্ণু রেশমা ও তার কন্যাকে নিয়ে রেশমার বাবা মার সঙ্গে শ্বশুরবাড়িতেই থাকতে শুরু করে। এভাবে সময় এগোতে থাকে। চলে আসে 2021 সাল। 5ই জানুয়ারি প্রত্যেক দিনের মতো রেশমার বাবা সুদর্শন পিল্লাই
সকাল সকাল স্নান সেরে পাশের মন্দিরে যাচ্ছিলেন পুজো দিতে। পুজো দিয়ে ফেরার সময় পাশের এক ক্ষেত থেকে একটি বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। কান্নার আওয়াজ যেদিক থেকে আসছিল সেই দিকে তিনি এগিয়ে যান এবং দেখতে পান এক অদ্ভুত দৃশ্য। তিনি চমকে যান। তিনি দেখেন এক জায়গায় উঁচু করে শুকনো পাতা আবর্জনা পড়ে আছে, আর তার তলা থেকেই আসছে কান্নার আওয়াজ। তিনি তাড়াতাড়ি আবর্জনা সরিয়ে দেখেন একটা সদ্যজাত শিশু সেখানে পড়ে আছে এবং হাপুস নয়নে কোকিয়ে কোকিয়ে কেঁদেই চলেছে। কিছুটা দূরেই বিষ্ণু হেঁটে যাচ্ছিল। তিনি বিষ্ণুকে চিৎকার করে ডাকেন, তাড়াতাড়ি তার কাছে আসতে বলেন। বিষ্ণু ছুটতে যায় সেখানে এবং এই দৃশ্য দেখে অবাক হয়ে যায়। বাচ্চাটিকে দেখে মনে হচ্ছিল যেন সদ্যই তার জন্ম হয়েছে। বিষ্ণু এক মুহূর্ত সময় নষ্ট না করে পরম স্নেহে কন্যা শিশুটিকে কোলে তুলে নেয় এবং তাড়াতাড়ি করে শিশুটিকে নিয়ে বাড়িতে আসে। শিশুটির অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল। সে খুব দুর্বল ছিল। একটা পরিষ্কার কাপড় দিয়ে মুড়ে বাচ্চাটিকে পাশেরই এক হাসপাতালে তাড়াতাড়ি করে নিয়ে যায় বিষ্ণু। শিশুটিকে হাসপাতালে ভর্তি করিয়ে পুলিশকে খবর দেয়। শিশুটিকে বেশিক্ষণ বাঁচিয়ে রাখতে পারে না ডাক্তার। শিশুটি ছিল খুবই রুগ্ন এবং আন্ডারওয়েট। তার মধ্যে অনেকক্ষণই আবর্জনার তলায় চাপা ছিল, তাই হাসপাতালে ভর্তি করার 2-3 ঘন্টার মধ্যেই শিশুটির মৃত্যু হয়। পুলিশ অনুসন্ধান শুরু করে কে বা কারা এত নিষ্ঠুরভাবে শিশুটিকে ফেলে দিয়ে গেছে। পুলিশ অনুমান করে হয়তো কন্যা সন্তান জন্মেছে, তাই পরিবারের লোকজন শিশুটিকে এভাবে ফেলে দিয়ে গেছে, কিংবা হয়তো শিশুটি কোনো অবৈধ সম্পর্কের পরিণতি। যাই হোক, পুলিশ শিশু হত্যাকারীকে ধরার জন্য গ্রামবাসীদের নানান প্রশ্ন করতে থাকে। পুলিশ গ্রামবাসীদের জিজ্ঞাসা করে অপরিচিত কোনো বাইরের লোককে সম্প্রতি তারা গ্রামে দেখেছে কিনা। সকলেই জানায় তারা কোনো অপরিচিত মানুষকে এই গ্রামে কিছুদিনের মধ্যে দেখেনি। পুলিশ বুঝতে পারে এ কাজ কোনো গ্রামবাসীরই হবে, তাই প্রত্যেকটা বাড়িতে গিয়ে খোঁজ নিতে থাকে কোনো শিশু অল্প কিছুদিনের মধ্যে জন্মেছে কিনা। কিন্তু পুলিশ দেখে যে যে শিশুর জন্ম সম্প্রতি এই গ্রামে হয়েছে তারা সকলেই তাদের বাবা মায়ের কাছে নিজের পরিবারেই আছে। তাহলে এই শিশুটি কার? কোথা থেকে এলো সে? অনেক চেষ্টা করেও মৃত শিশুর বাবা মায়ের খোঁজ পুলিশ পায় না। তাই তারা সিদ্ধান্ত নেয় মৃত শিশুটির ডিএনএ টেস্ট করবার। শিশুর ডিএনএ টেস্ট হয় এবং গ্রামের যত দম্পতি আছে তাদের ডিএনএ স্যাম্পল পুলিশ কালেক্ট করে। বিষ্ণু ও রেশমারও ডিএনএ স্যাম্পল কালেক্ট করা হয়। শিশুটি কার এটা ডিএনএ টেস্ট থেকে জানা গেলে কেন তাকে হত্যা করা হলো তার উত্তরও সহজেই পাওয়া যাবে। সরকারি বিভাগের থেকে ডিএনএ টেস্টের রিপোর্ট আসতে বেশ অনেকটা সময় লেগে যায়। এদিকে বিষ্ণু ও রেশমার মধ্যে মোবাইল ফোন ব্যবহার নিয়ে ঝামেলা বাড়তেই থাকে। অশান্তি চরমে পৌঁছায়। একদিন বিষ্ণু রেগে গিয়ে রেশমার মোবাইল ফোনটাকে ভেঙে দেয়। এরপর কাজের জন্য, অর্থ উপার্জনের জন্য, সংসারে সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য বিষ্ণু দেশ ছেড়ে আবুধাবিতে চলে যায়। আবুধাবিতে যাওয়ার আগে স্ত্রী রেশমাকে একটা নতুন অ্যান্ড্রয়েড ফোন কিনে দিয়ে যায়। এরপর সেই কুড়িয়ে পাওয়া শিশুটির ডিএনএ টেস্টের রিপোর্ট প্রায় 5 মাস পর পাওয়া যায়। একজন গ্রামবাসীর ডিএনএ রিপোর্টের সঙ্গে শিশুটির রিপোর্ট মিলিয়ে দেখা হয়। 21শে জুন 2021 জানা যায় বিষ্ণু ও রেশমার ডিএনএ ও মৃত শিশুটির ডিএনএ মিলে যায়। অর্থাৎ বিষ্ণু ও রেশমা ওই শিশুটির বাবা মা। পুলিশ অবাক হয়ে যায়। পুলিশ সুদর্শন পিল্লাইয়ের বাড়িতে আসে এবং বলে মৃত শিশুটি আপনার মেয়ে রেশমা ও জামাই বিষ্ণুর। রেশমা ও বিষ্ণুই ওই শিশুটির পিতামাতা। সবাই এমন কথা শুনে অবাক হয়ে যায়। এটা কি করে সম্ভব? রেশমার বাড়ির লোক জানায় রেশমা তো অনেক দিন ধরে তাদের সাথেই থাকে। রেশমা গর্ভবতী হলে তারা অবশ্যই তা জানতে পারত। 3 বছর আগে রেশমার এক কন্যা সন্তান জন্মায়। সে তো বর্তমানে তাদের সঙ্গেই থাকে। রেশমা তো আর কোনো সন্তানের জন্ম দেয়নি। নিশ্চয়ই পুলিশের কোথাও ভুল হচ্ছে। এটা অসম্ভব ব্যাপার। পুলিশ দ্বিতীয়বার আবার ডিএনএ স্যাম্পল পরীক্ষা করায়। এবারেও
আগের বারের মতোই একই রিপোর্ট আসে। পুলিশ রেশমাকে গ্রেপ্তার করে ও তাকে জেরা শুরু করে। জেরায় রেশমা জানায় 5ই জানুয়ারি সকালে শিশুটিকে সেই জন্ম দেয়। জন্মের পরেই সে শিশুটিকে ফেলে আসে পাশের ক্ষেতের জমা করা শুকনো পাতার তলায়। এরপর পুলিশ জানতে চায় রেশমা এমনটা কেন করল, কেন একটা সদ্যজাত শিশুকে সে মা হয়েও মেরে ফেলতে চাইল। রেশমা এর উত্তরে যা বলে তাতে পুলিশ শিউরে ওঠে। রেশমা জানায় মোবাইল ফোন হাতে পেয়ে সে ফেসবুক অ্যাকাউন্ট খোলে। ফেসবুকেই বছর দেড়েক আগে আনন্দু নামে এক ব্যক্তির সঙ্গে তার বন্ধুত্ব হয়। ধীরে ধীরে রেশমা ও আনন্দুর বন্ধুত্ব বাড়তে থাকে। দিনের বেশিরভাগ সময় তারা মেসেজের মাধ্যমে একে অপরের সঙ্গে কথা বলতে থাকে। ক্রমে তাদের মধ্যে প্রেম ভালোবাসা হয়। এদিকে বিষ্ণু বুঝতেই পারে না সারাটা দিন তার স্ত্রী রেশমা বয়ফ্রেন্ডের সঙ্গে গল্প করছে। রেশমা ও আনন্দু বিয়ে করতে চায়। আনন্দুকে রেশমা বলেছিল সে বিবাহিত। উত্তরে আনন্দু বলেছিল, তাতে আমার কিছু যায় আসে না, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে গ্রহণ করতে আমার কোনো অসুবিধে হবে না। তার অনেক দিন পর রেশমা আনন্দুকে জানায় সে আবারও মা হতে চলেছে। এই সংবাদ শুনে আনন্দু জানায় সে রেশমাকে বিয়ে করতে চায় ঠিকই, কিন্তু বাচ্চার দায়িত্ব সে নিতে পারবে না। সে পরামর্শ দেয় বাচ্চাটা জন্মালে তাকে কোথাও ফেলে দিতে, তারপর তারা বিয়ে করে নেবে। আনন্দুর কথা মতো রেশমা বাচ্চার জন্মের পরেই তাকে পাশের ক্ষেতে শুকনো পাতা চাপা দিয়ে রেখে আসে। তার পরের ঘটনা তো আগেই শুনিয়েছি। সুদর্শন পিল্লাই ও বিষ্ণু এসব কোনো কথা না জেনেই মনুষ্যত্বের খাতিরে বাচ্চাটিকে উদ্ধার করেছিল ও হাসপাতালে নিয়ে গিয়েছিল। এদিকে রেশমার গ্রেপ্তারের খবর পেয়ে বিষ্ণু আবুধাবি থেকে গ্রামে ফিরে আসে। বিষ্ণুকেও পুলিশ জেরা করে। বিষ্ণু জানায়, আপনাদের কোথাও ভুল হচ্ছে, আমি রেশমার সঙ্গে সবসময় একই বাড়িতে থেকেছি, রেশমা গর্ভবতী ছিল না। পুলিশ ভাবে বিষ্ণু মিথ্যে কথা বলছে, তাই এ ব্যাপারটা রেশমাকেও জিজ্ঞাসা করে। রেশমা জানায় বিষ্ণু সত্যি কথাই বলছে, বিষ্ণু জানতই না আমি গর্ভবতী। এই খবরটা আমি কাউকে জানাইনি, কারণ আমি ঠিক করেই রেখেছিলাম জন্মের পরেই এই বাচ্চাকে চুপি চুপি মেরে ফেলব। এখন প্রশ্ন হচ্ছে, একজন গর্ভবতী মহিলাকে তো দেখলেই বোঝা যাবে যে সে গর্ভবতী, তাহলে এক্ষেত্রে কেউই কেন বুঝতে পারল না? গর্ভবতী মহিলাদের যে শারীরিক পরিবর্তন হয় সেটা কি এভাবে আড়াল করা সম্ভব? এক্ষেত্রে বাচ্চার জন্মের কয়েক মাস আগে থেকেই রেশমা খুবই ঢিলেঢালা পোশাক পরত। তাছাড়া বেড়ে যাওয়া পেট লুকোতে টামি টাকার বেল্ট ব্যবহার করত। তাছাড়া মেডিকেল সায়েন্স বলে কখনো কখনো এক মহিলা 9 মাস গর্ভবতী হলেও অনেক সময় ওপর থেকে দেখে তার শারীরিক পরিবর্তন বোঝা যায় না। এই পরিস্থিতিকে মেডিকেল সায়েন্সে ক্রিপ্টিক প্রেগন্যান্সি বলা হয়। এক্সপার্টদের ধারণা রেশমারও ক্রিপ্টিক প্রেগন্যান্সি ছিল, তাই তার আশেপাশের কেউই তা বুঝতে পারেনি। যাই হোক, ফিরে আসে মূল ঘটনায়। রেশমা ও আনন্দুর কথাবার্তা চলত মেসেজের মাধ্যমে। রেশমা আনন্দুকে কখনো দেখেনি, এমনকি ফোনেও কোনোদিন কথাবার্তা হয়নি, শুধুমাত্র টেক্সট মেসেজেই তাদের কথাবার্তা হয়। তাই পুলিশ এবার ফেসবুক ঘেঁটে খুঁজে বার করার চেষ্টা করে আনন্দুকে। আনন্দু নামের অজস্র ফেসবুক অ্যাকাউন্ট চেক করতে থাকে পুলিশ, কিন্তু রেশমার আনন্দুর কোনো খোঁজ পাওয়া যায় না। কিন্তু এই ইনভেস্টিগেশনে জানা যায় রেশমা যে ফোন নম্বরটা বর্তমানে ব্যবহার করে সেটা ওর স্কুলের বন্ধু ও যা আরিয়ার নামে নেওয়া। আবার আরিয়া যে ফোন নম্বরটা ব্যবহার করছে সেটা হলো রেশমার আগের ফোনটা। পুলিশ ভাবে রেশমার পুরনো ফোনটা চেক করলে হয়তো আনন্দুর সম্পর্কিত কোনো না কোনো তথ্য পাওয়া যাবে। তাই পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আরিয়াকে নোটিশ পাঠায়, ফোন সমেত থানায় হাজির হওয়ার জন্য বলে। কিন্তু হাজিরার দিন আরিয়া থানায় উপস্থিত হয় না। পুলিশ খোঁজ শুরু করে। জানা যায় 24শে জুলাই 2021 আরিয়া নিখোঁজ হয়ে যায়। কেউ তার খোঁজ দিতে পারে না। পুলিশ আরও জানতে পারে আরিয়ার সাথে গ্রীষ্মাও নিখোঁজ। পুলিশ এই দুজন নিখোঁজ মহিলার খোঁজ শুরু করে। খোঁজ খবর নেওয়ার সময় পুলিশ গ্রীষ্মার ঘর থেকে একটা গ্রীষ্মার লেখা নোট পায়। তাতে লেখা ছিল, আমি চাই না শিশুটির মৃত্যুর জন্য আমাকে দোষী করা হোক। এবার
পুলিশ ধন্দে পড়ে যায়। শিশু মৃত্যুর এই কেসে গ্রীষ্মাও কি জড়িত? এতে গ্রীষ্মার ভূমিকাটা কি? গ্রীষ্মা ও আরিয়া গেলই বা কোথায়? পুলিশ জোর কদমে তাদের খুঁজতে থাকে। পরের দিন অর্থাৎ 25শে জুলাই 2021 পাশের এক নদীতে দুটো মহিলার মৃতদেহ দেখা যায়। খবর পেয়ে তাড়াতাড়ি পুলিশ সেখানে যায়। নদী থেকে মৃতদেহ তোলার ব্যবস্থা করে। দেখা যায় মৃতদেহ দুটি গ্রীষ্মা ও আরিয়ার। ময়নাতদন্তের জন্য মৃতদেহ পাঠানো হয় ফরেন্সিক ল্যাবে। টেস্টে কোনো জোর জবরদস্তি বা শারীরিক আঘাতের চিহ্ন পাওয়া যায় না। জলে ডুবেই এই দুজনের মৃত্যু হয়েছে। এটা সুইসাইডের ঘটনা। এখন প্রশ্ন হচ্ছে, এরা দুজন একসাথে আত্মহত্যা করল কেন? পুলিশ পরিবার, পরিজন, বন্ধুবান্ধবদের নানান প্রশ্ন জিজ্ঞাসা করতে থাকে। আরিয়ার শাশুড়ি পুলিশকে জানায়, আত্মহত্যার আগের দিন আরিয়া তাকে বলেছিল গ্রীষ্মা কয়েক বছর আগে আনন্দ নামে একটা ফেক ফেসবুক প্রোফাইল খোলে এবং সেই আইডি থেকে মজা করে রেশমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। রেশমা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলে আনন্দুর নাম করে তার সাথে মজা করতে থাকে, কথা বলতে থাকে টেক্সটের মাধ্যমে। কয়েক মাস পর গ্রীষ্মা আরিয়াকে বলে সে আনন্দু সেজে রেশমার সঙ্গে মজা করছে। গ্রীষ্মার সাথে আরিয়াও যোগ দেয়। গ্রীষ্মা মিথ্যে মিথ্যে করে ভালোবাসার কথা আনন্দু সেজে বলতে থাকে। গ্রীষ্মাই আনন্দু সেজে রেশমাকে সদ্যজাত বাচ্চাকে মেরে ফেলার কথা বলে, কারণ গ্রীষ্মা ভেবেছিল রেশমা মিথ্যে করে গর্ভবতী হওয়ার কথা বলছে। রেশমার গর্ভবতী হওয়ার খবর তো কেউই জানত না। রেশমা কখনো জানতেই পারেনি, বুঝতেই পারেনি সে যার সঙ্গে এতদিন প্রেম ভালোবাসার কথা বলছে সে আসলে আনন্দই নয়, গ্রীষ্মা মজা করে তার সঙ্গে এমনটা করছে। গ্রীষ্মাও ভাবতে পারেনি সামান্য একটা মজার পরিণতি এমন ভয়াবহ হতে পারে। এদিকে থানা থেকে আরিয়ার কাছে থানায় হাজিরা দেওয়ার নোটিশ গেলে আরিয়া ও গ্রীষ্মা ভয় পেয়ে যায়। তারা ভাবে পুলিশ নিশ্চয়ই তাদেরকে শিশু হত্যাকারী ভাববে। তারা যে নিছক মজা করে এসব করেছে তা পুলিশ বিশ্বাস করবে না। শিশু হত্যার পরামর্শ দেওয়ার দায়ে তাদের জেল হবে। তাই ভয়ে তারা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। এইভাবে ফেসবুকে করা সামান্য একটা মজা কেড়ে নিয়েছিল তিনটে তরতাজা প্রাণ। আজকের কাহিনী এই পর্যন্তই। খুব শীঘ্রই ফিরে আসব আরেকটি নতুন সত্য ঘটনা নিয়ে। সচেতন থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।